আসসালামু আলাইকুম সুধী দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই নিবেদিত শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড আয়োজিত সুস্থতার পথে অনুষ্ঠানে। আপনারা জানেন যে প্রতি শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আমরা আপনাদের সাথে অ্যা অ্যা আমাদের বাস্তব জীবনের বা প্রাত্যহিক বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করি এবং তার চিকিৎসা প্রতিকার এবং আ আপনারা কোনো মতামত দিলে সেটা গুরুত্ব সহকারে নেই এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। তো সুস্থতার পথে আজকের অনুষ্ঠানের বিষয় দাম্পত্য ও যৌন স্বাস্থ্যে টি-শট, ও-শট ও স্টেম সেল থেরাপি। আপনারা জানেন যে রিজেনারেটিভ মেডিসিন বা স্টেম সেল থেরাপি আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই চিকিৎসাগুলো কিভাবে করে নিতে হয় বা কোন রোগে এই চিকিৎসাগুলো নেয়া যায় এটা অনেকেরই এর বিষয় সম্পর্কে ধারণা নেই। তো এই বিষয়ে আজকে আমাদের সাথে আলোচনায় আলোচক হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মুনতাসির ইসলাম, অ্যাসথেটিক ডার্মাটোলজিস্ট ও সেক্সোলজিস্ট কনসালটেন্ট, শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। আ শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ডাক্তার মুনতাসির আপনাকে। আজকে যে বিষয় দাম্পত্য ও যৌন স্বাস্থ্য, এই দুটো বিষয়ের গুরুত্ব আসলে আমাদের বাস্তব জীবনে কতখানি? বা যৌন সমস্যার কারণে দাম্পত্য জীবনে কি ধরনের সমস্যা তৈরি হয় বা কি ধরনের প্রভাব পড়ে এটা যদি একটু বিস্তারিত বলতেন। আ আসলে এটা বাংলাদেশে আ এই ধরনের সমস্যার আ ভুগছেন এমন মানুষের সংখ্যা কম না। কিন্তু এই টপিকটা সবসময় একটা ট্যাবু হিসাবে কাজ করে। আ এটা নিয়ে সবাই প্রবলেমে ভুগলেও এটা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যার কারণে সবসময় একটা দেখা যাচ্ছে যে আ মিসলিডিং ওয়েতে ভুল চিকিৎসা বা অপচিকিৎসা হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর দাম্পত্য জীবনে অবশ্যই সবচেয়ে যৌন স্বাস্থ্য বা আ যৌন জীবনটা এটা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং সত্যি কথা বলতে হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে শুধুমাত্র আ ফিজিক্যাল ইন্টিমেসি না, ইমোশনাল ইন্টিমেসি টাও আ এই সেক্সুয়াল ইন্টিমেসি থেকেই জিনিসটা আরো স্ট্রং হয়। বন্ডটা অনেক স্ট্রং হয় এবং আ যেহেতু আ এটা এসেনশিয়াল একটা পার্ট আমাদের আ আ লাইফ এর এবং অনেক সময় আপনারা হয়তো আ পরবর্তীতে আরো এটা নিয়ে ডিটেইল জানতে পারবেন যে কিভাবে আসলে এই জিনিসগুলো আ আমাদের পারিবারিক লাইফে যেগুলো সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে কি ভূমিকা রাখে, এই জিনিসগুলো আরো বিস্তারিত আ আ সামনে আসলে দাম্পত্য এই জীবনে আলোচনা করব। পুরুষ এবং নারী দুজনেরই আসলে বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই অ্যা অ্যা জটিলতাগুলো সৃষ্টি হয়ে থাকে যেটা আমরা স্বাভাবিকভাবে কারো সাথে আলোচনা করতে পারছি না দেখে সমাধানগুলো আমরা সহজ হলেও সেটা জানতে পারছি না। তো আজকে পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে যদি শুরুতে আলোচনা করি আমরা যে পুরুষরা সাধারণত ইরেকটাইল ডিসফাংশন একটা কমন সমস্যা নিয়ে আসে সাধারণত বা অনেকেও এই সমস্যায় ভুগলে সাধারণত ডাক্তারের কাছে না গিয়েও আম নিজেই সাফার করে থাকে। তো পুরুষদের এই সমস্যাটা বেশি কেন দেখা যায়? এর কারণগুলো কি? বা এই যে এখন বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে ডায়াবেটিস, হাইপারটেনশন বা এই যে সেডেন্টারি লাইফস্টাইল এর জন্য যে স্ট্রেসফুল কন্ডিশন এ থাকে এগুলোর কোনো প্রভাব আছে কিনা? আচ্ছা। আ বেশিরভাগ ক্ষেত্রে এখানে শুরুতেই একটা কথা বলে রাখা প্রয়োজন যে আসলে পুরুষদের যেটা আ এই ধরনের যৌন লাইফ এর ব্যাপারে অজ্ঞতার কারণে অনেকে আসলে যেটাকে আ ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতা হিসেবে ধরে নেন। এটা দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো সমস্যাই না। অনেকে ১ বার বা ২ বার এই ধরনের প্রবলেম ফেস করেই তারা এটা নিয়ে আতঙ্কিত হয়ে যান এবং এটা নিয়ে হয়তো বন্ধু-বান্ধব, ক্লোজ কলিগ বা এদের সাথে আলোচনা করেই অ্যা ওষুধ বা অন্যান্য অ্যা যেগুলো পথ্য আছে সেগুলোর নেওয়ার ব্যাপারে এরকম ঝুঁকিমূলক কাজগুলো করে থাকেন। তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন এটাকে আমরা যদি সমস্যা হিসেবে বিবেচনা করি এটার ২ টা মেইন ইস্যু কাজ করে। একটা হচ্ছে এবং এটার বেশিরভাগই দেখা যায় যে এটা সাইকোলজিক্যাল একটা ইস্যু। হয়তো তার ফিজিক্যাল কোনো প্রবলেমই নাই।
উনি সাইকোলজিক্যাল ইস্যুতেই উনি এই ধরনের ইরেকটাইল ডিসফাংশন প্রবলেমে ভুগছেন। এবং সাইকোলজিক্যাল ইস্যু গুলোতে অনেক ফিজিক্যাল সিম্পটম হয়তো উনি ইরেকটাইল ডিসফাংশন এটা দেখতে পাচ্ছেন, কিন্তু হয়তো স্ট্রেস থেকে, অ্যাংজাইটি থেকে বা মেন্টাল ডিপ্রেশন থেকে অথবা তার সেক্সুয়াল পার্টনারের সাথে সম্পর্কের ওঠানামা এই ধরনের ব্যাপারগুলো তাকে স্ট্রেসফুল কন্ডিশনের দিকে ঠেলে দিচ্ছে এবং সেখান থেকেই হয়তোবা উনি এই জিনিসটা এক্সপেরিয়েন্স করছেন। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা সাইকোসেক্সুয়াল কাউন্সেলিং দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা ঠিক হয়ে যায়। কিন্তু এটা ছাড়াও ফিজিক্যাল কিছু ইস্যু আছে যার কারণে এই ধরনের ইরেকটাইল ডিসফাংশনটা এক্সপেরিয়েন্স করতে পারেন একজন। তার মধ্যে আমরা সাধারণত খুব কমনলি দেখতে পাই যেগুলো ক্রনিক ডিজিজ, যেমন ডায়াবেটিস বা হার্ট ডিজিজ এই ধরনের কন্ডিশন গুলোতে, অথবা এমন অনেক সময় হয় যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে বা ডায়েটের কারণে আমাদের লো টেস্টোস্টেরন এটাও খুব কমনলি আমরা পাই, যেটার কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এটা ছাড়াও অনেকের স্মোকিং এর হ্যাবিট থাকে এবং ড্রাগ অ্যাবিউজ এর হিস্ট্রি থাকে বা অ্যালকোহল ইনটেক থাকে। এই জিনিসগুলোও আমাদের ইরেকটাইল ডিসফাংশন এর ক্ষেত্রে ভূমিকা রাখে। ইরেকটাইল ডিসফাংশন যেমন খুব কমনলি অনেকেই ভুগে থাকে এই সমস্যাটা। আরেকটা সমস্যা চলে আসে সাথে সেটা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন এর কথা অনেকেই বলে। এটাও কি শুধুই মানসিক সমস্যা নাকি এটা শারীরিক কোনো স সমস্যা? আপনি কি বলেন? জি, এই ক্ষেত্রে কিছু আহ হ্যাবিচুয়াল প্রবলেমের কারণে অনেক সময় এই জিনিসটা এক্সপেরিয়েন্স করে থাকে পেশেন্ট। যেমন বিশেষ করে এখন অনিয়ন্ত্রিত জীবন এবং লাইফস্টাইলের কারণে হয়তো দেখা যাচ্ছে যে অনেক সময় পর্ন অ্যাডিকশন থেকে আহ মানসিকভাবে আহ অনেক ইভেন পুরুষ এবং মহিলা হয় এক ধরনের নির্দিষ্ট ধরনের যৌনাচারের প্রতি অ্যাডিকশন লাভ করে এবং এটার কারণে দেখা যাচ্ছে হস্তমৈথুনের মতো অভ্যাসগুলোর সাথে জড়ায় পড়ে। যার কারণে যেটা হয় যে আমাদের ব্রেইনও সাইকোলজিক্যালি ওইভাবে ট্রেন্ড হয়ে যায় যে যেহেতু ইজাকুলেশনটাই আলটিমেট গোল, সো এই প্রিম্যাচুর ইজাকুলেশন গুলো এখান থেকেই হয় যে দ্রুত ইজাকুলেশনের মাধ্যমে আলটিমেট প্লেজারটা সিক করে তারা, এবং ব্রেইনও সেভাবে ট্রেন্ড আপ হয়ে যায়। একই সাথে স্বাভাবিক একটা মেলামেশায় যেই মাসেল গুলো টোন্ড আপ হয় এবং যেই জিনিসগুলো রক্তের প্রবাহ থেকে সব জিনিসগুলোকে কন্ট্রোল করে, ইরেকশনটাকে কন্ট্রোল করে, সেই মাসেল গুলোও যথেষ্ট টোন্ড আপ থাকে না। যার কারণে এই প্রিম্যাচুর ইজাকুলেশনের প্রবলেমটা খুব কমনলি ইদানিং আমরা দেখতে পাই। ধন্যবাদ। আ যে স্বাভাবিক সমস্যাটা নিয়ে আপনি এইমাত্র বললেন, সাথে আরেকটা সমস্যা চলে আসে সেটা হচ্ছে লো লিবিডো। অনেকে বলে থাকে যে পার্টনারের প্রতি আগ্রহ কমে গিয়েছে। তো পুরুষদের ক্ষেত্রে এটা কেন হয়? এর কারণগুলো কি বা এর সমাধান কি আছে? জি, লো লিবিডোরও কারণগুলোকে আমরা একইভাবেই ব্যাখ্যা করতে পারি। লো লিবিডোর ক্ষেত্রে যেটা আগ্রহ কমে যাওয়া বা সেক্সুয়াল ডিজায়ার এই জিনিসটা কম ফিল করা, সেটার মধ্যে যেমন খুব কমনলি আমরা সেক্সুয়াল লিবিডোটা পাই হরমোনাল যদি ইমব্যালেন্স থাকে। যেমন আ যদি কোনো কারণে মূল পুরুষ হরমোন টেস্টোস্টেরন এটার লেভেল যদি কমে যায়, অথবা আ প্রোজেস্টেরন হরমোন যেটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে আমরা আফটার ডেলিভারি এই জিনিসটা ইনক্রিজ করতে দেখি। তো এই ধরনের প্রোজেস্টেরন খুব অল্প মাত্রায় এটা স্বাভাবিকভাবে পাওয়া যায়। কিন্তু এটার মাত্রা যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় পুরুষের ক্ষেত্রে, তাহলে এখানে লো সেক্সুয়াল ডিজায়ার এই জিনিসটা পুরুষ ফিল করতে পারে। আবার এটার পাশাপাশি যদি কোনো কার্ডিয়াক কন্ডিশন থাকে, অথবা আ দীর্ঘদিন ধরে যদি পেশেন্ট ডায়াবেটিসে ভোগেন, যেটার কারণে হয়তো নার্ভের ডিজেনারেটিভ চেঞ্জেস গুলো যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সেনসেশন টা লো হয়ে যাওয়ার কারণে বা ওভাবে অনুভূতিটা ফিল না করার কারণে, উত্তেজনা ফিল না করার কারণে লিবিডোটা আস্তে কমে যায়। একই সাথে সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থাকে, যেমন পারফরম্যান্স স্ট্রেস কাজ করে অনেকের ক্ষেত্রে, যে আ মেলামেশার ক্ষেত্রে অনেক বেশি চাপ অনুভব করেন যে উনি মেলামেশার হয়তো ইনএক্সপেরিয়েন্স বা উনি ঠিকমতো মেলামেশায় যেতে পারবেন কিনা সেটা একটা স্ট্রেস কাজ করে। এবং ওয়ার্ক লাইফ এ যদি স্ট্রেস বা অ্যাংজাইটি এই ধরনের কোনো কিছু কাজ করে, আ অথবা অতিরিক্ত কাজের কারণে যদি এক্সহশন কাজ করে, এই সবকিছুই কন্ট্রিবিউট করে আ লো সেক্সুয়াল ডিজায়ার এর ক্ষেত্রে। ধন্যবাদ। আমি আসলে যেটা নিয়ে আলোচনা করছিলাম এটা অলরেডি আপনি বলে দিয়েছেন। তারপরেও আমি বলি যে আধুনিক যে লাইফস্টাইল যে স্ট্রেসফুল কন্ডিশন এ থাকে বা স্মোকিং এর হ্যাবিট থাকে বা অতিরিক্ত এখন সবাই তো অনলাইনে যুগ ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে। স্ক্রিন টাইম অনেক লম্বা সময় থাকে। তো
এই লাইফস্টাইলটা কি কোনো প্রভাব ফেলে বা এটা থেকে প্রতিকার কিভাবে করে পাবে তারা? আ লাইফস্টাইল এর ভূমিকা আসলে অনেক বেশি। আমরা অনেকে হয়তো নিজের অজান্তেই নিজেদের কতটুকু ক্ষতি করে ফেলি সেটা বুঝি না। যেমন ঠিক সময়ে ঘুমানো বা প্রপার ডায়েট মেইনটেইন করা বা একটা সঠিক লাইফস্টাইলে খাওয়া, ঘুম, এক্সারসাইজ এই প্রতিটা জিনিসই খুবই ইম্পোর্টেন্ট রোল প্লে করে। শুধুমাত্র সেক্সুয়াল লাইফ এ না, ওভারঅল হেলথ এও এই জিনিসটার পজিটিভ ইমপ্যাক্ট আছে। সো মানে এটা শুধুমাত্র আ যে সেক্সুয়াল হেলথ এই ইমপ্যাক্ট পড়ে এমন না। আমাদের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে শারীরিক স্বাস্থ্য সবকিছুতেই লাইফস্টাইলটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম আ পুরুষদের বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্য রিলেটেড সমস্যা নিয়ে। এবার আমরা নারীদের কিছু সমস্যা নিয়ে কথা বলি। নারীরা সাধারণত এই যে ভ্যাজাইনাল ড্রাইনেস বা ইউরিনারি ইনকন্টিনেন্স এর সমস্যাগুলোর কথা বলে থাকে। এর কারণগুলো কি শুধুই মাত্র বয়স নাকি কোনো মেডিকেল সমস্যা? আসলেই এটা কোনো শারীরিক সমস্যা? জি, নরমালি মহিলাদের ক্ষেত্রে যেটা আমরা কমনলি পাই সেটা হচ্ছে ডিসপ্যারনিয়া। এটা হচ্ছে আপনার একটা পেইনফুল আ ইন্টারকোর্স যেটাকে বলি, যা মেলামেশার সময় ব্যথা অনুভব করা। তো সেক্ষেত্রে এই জিনিসটা খুব কমনলি মহিলাদের ক্ষেত্রে পাওয়া যায় আফটার আ ডেলিভারি এই জিনিসগুলো অনেক কমনলি পাওয়া যায়। কারণ অনেক সময় যদি আ নরমাল ডেলিভারি হয় বাচ্চার বা নরমালি বাচ্চা প্রসব করে, তাহলে সেক্ষেত্রে সার্জিক্যাল আমরা ইপিসিওটমি দেই, যেটা আ অনেক সময় ভালভার উপর ইপিসিওলটি দেওয়া হয়। এটা যদি ঠিকভাবে রিপেয়ার করা হয়, তাহলে সাধারণত এই ধরনের অসুবিধাগুলো হয় না। বাট যদি আ অদক্ষভাবে যদি জিনিসগুলো রিপেয়ার করা হয়, তাহলে পেলভিক ফ্লোর এর আ ওই জায়গাটাতেই যেই আ অনেক সময় ইনজুরি বা ইয়ার কারণে এই জিনিসটা সার্জিক্যাল ইয়ার থেকে অনেক সময় ডিসপ্যারিটি বা মেলামেশার ক্ষেত্রে একটা পেইনফুল ইন্টারকোর্স এই জিনিসটা এক্সপেরিয়েন্স করেন। এটা ছাড়াও মহিলারা আ আ সাধারণত অনেক সময় যদি ট্রমার হিস্ট্রি থাকে বা ইভেন স্কিন কন্ডিশন থাকে বা কিছু ইনফেকশন যেমন সিস্টাইটিস বা ব্লাডার এ যদি ইনফেকশন থাকে বা পিআইডি বা কি বলে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটা, এই ধরনের কন্ডিশন গুলোতে ইনফেকশন কন্ডিশন গুলাতেও একজন মহিলা আ মেলামেশার সময় ব্যথা অনুভব করতে পারেন। তো যার কারণে এই জিনিসটা যেহেতু উনার জন্য একটা পেইনফুল এক্সপেরিয়েন্স, এটা কন্ট্রিবিউট করে উনার ভ্যাজানাল সিক্রেশন টা এটার কারণে কমে যায়। যেটার কারণে মেলামেশার সময় এই লুব্রিকেশন টা খুব ইম্পোর্টেন্ট। আ যেহেতু এই লুব্রিকেশন টা থাকে না, যার কারণে উনি ব্যথা অনুভব করেন, যেটা আরো বেশি ফার্দার ভ্যাজানাল ড্রাইনেস টা আ এই সিচুয়েশন টা তৈরি করে। একই সাথে সাধারণত আ পোস্ট মেনোপজাল বা সাধারণত আ ৫০ এর কাছাকাছি বয়সে বাংলাদেশের কনটেক্সট এ যদি বলি ৫০ এর কাছাকাছি বয়সে মহিলারা মেনোপজ এক্সপেরিয়েন্স করে। সো সেখানে যেহেতু পিরিয়ড টা বন্ধ হয়ে যায় বা মেনস্ট্রুয়েশন টা বন্ধ হয়ে যায়, এরপরে স্বাভাবিকভাবে হরমোনাল একটা ঘাটতির কারণেই ভ্যাজাইনাল ড্রাইনেস টা খুব কমনলি এক্সপেরিয়েন্স করে। এবং যার থেকে পেইনফুল আ আ ইন্টারকোর্স টাও আ উনারা এক্সপেরিয়েন্স করেন আরকি। ধন্যবাদ ডাক্তার মুনতাসির। আ আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে পুরুষদের লো লিবিডো নিয়ে বা আগ্রহ কমে যায়। এরকম নারীদেরও তো এই সমস্যাটা হয় নাকি? আ এই জি, সমস্যাগুলোর জি। জন্য আসলে কি দায়ী? নারীরা সাধারণত হরমোন বা স্ট্রেসফুল কন্ডিশন বা অনেকে সন্তান জন্মদানের পরে এই সমস্যায় ভুগে থাকে। এর আসলে আর কি কারণ আছে এবং এর প্রতিকার কি? লো লিবিডোর কিছু মানসিক এবং কিছু শারীরিক কারণ আছে। এটা অন্যান্য ইয়ার মতোই ছেলে এবং মেয়েদের উভয়দেরই একই রকম আ শারীরিক এবং মানসিক কারণ আছে। মানসিক কারণের মধ্যে যেমন সাধারণত আ নিউবর্ন যদি চাইল্ড থাকে, যার কারণে অনেক সময় হয়তো ঘুমের ব্যাঘাত ঘটে বা আ হয়তোবা বাচ্চার একটা নতুন এক্সপেরিয়েন্স, নতুন মাতৃত্ব এই জিনিসটা এক্সপেরিয়েন্স করতে গিয়ে অনেক সময় অনেক মা যদি সহযোগিতা না পান আশপাশের মানুষ, অনেক সময় এক্সহস্টেড হয়ে যান। যার কারণে অনেক সময় এই জিনিসগুলোর থেকে বা এই রিলেটেড যে শারীরিক মেলামেশার থেকেই যে এই ধরনের একটা ব্যাপার উনাকে এক্সপেরিয়েন্স করতে হচ্ছে, সেটাতে একটা অনাগ্রহ চলে আসে।
আবার একই সাথে যদি অনেক সময় ইমিডিয়েট আফটার ডেলিভারি অনেক সময় উনি মোটামুটি আমরা ডাক্তাররা প্রায় ১.৫ মাসের মতো শারীরিক মেলামেশাটাকে আমরা থেকে বিরত থাকতে বলি। কারণ তার পেলভিক ফ্লোর মাসল থেকে শুরু করে অন্যান্য অর্গান গুলো আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসতে এই সময়টুকু প্রয়োজন। তো দেখা যাচ্ছে যে এই পোস্টপার্টাম টাইমটাতে যদি যথেষ্ট পরিমাণে সময় না দেওয়া যায় রিকভারির, সেক্ষেত্রে উনার জন্য এটা অনেক সময় পেইনফুল একটা এক্সপেরিয়েন্স হয়। এবং সেক্ষেত্রেও এই লো লিবিডোটা ওখান থেকেও অনেক সময় আম আ বোধ করতে পারেন আ পেশেন্ট। আবার একই সাথেও অনেক ধরনের অ্যাম ইনফেকশন কন্ডিশন যেমন একটু আগেই বললাম যে আ পিআইডি জাতীয় আ তারপরে হচ্ছে সিস্টাইটিস বা ব্লাডারে যদি ইনফেকশন হয় বা অনেক সময় অনেক এক্সিমা বা যেকোনো ধরনের স্কিন কন্ডিশন এও অথবা ওখানে যদি কোনো আঘাতজনিত কারণে হয় সেখান থেকে উনি যে পেইনফুল এক্সপেরিয়েন্সটা আম এক্সপেরিয়েন্স করেন, পেইনফুল সিচুয়েশন টা এক্সপেরিয়েন্স করেন সেখান থেকে উনার লিবিডোটা আস্তে করে আ হারিয়ে যায়। ধন্যবাদ ডাক্তার মুনতাসির। আমরা এতক্ষণ ধরে আ পুরুষ ও নারী সাধারণত সাধার আ মানে স্বাভাবিকভাবে যে যৌন সমস্যাগুলোতে ভুগে থাকে সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলেছেন আপনি। এখন আমরা যদি জিজ্ঞেস করে থাকি যে পুরুষ ও নারী যৌন স্বাস্থ্যে প্রচলিত চিকিৎসা যেগুলো আছে, যে মেডিসিন, হরমোন থেরাপি নেয় অনেকে, কাউন্সেলিং নেয় অনেকে। তো এগুলো আসলে কতটা কার্যকর? জি। আ পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই আ আ দেখা যায় যে আমি একটু আগেও যেমন বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাগুলো দেখা যায় যে অনেকটা মানসিক। সো মানসিক সমস্যার ক্ষেত্রে সাধারণত সেক্সুয়াল হেলথ এর কাউন্সেলিং নিলেই জিনিসগুলো অনেকটাই আ ঠিক হয়ে যায়। বাট এটা ছাড়াও পুরুষদের ক্ষেত্রে খুব কমনলি কিছু সেক্সুয়াল হেলথ সাপ্লিমেন্ট নিতে দেখা যায়। এছাড়াও সিলডেনাফিল বা টাডালাফিল জাতীয় যৌন উত্তেজক ওষুধগুলোও অনেক সময় আ ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। বাট এই ওষুধগুলোর কিছু লিমিটেশন আছে। যেমন সব ক্ষেত্রে সব কন্ডিশনে সব বয়সের মানুষদেরকে আমরা এই জিনিসগুলো প্রেসক্রাইব করতে পারি না। আ যেমন শারীরিক কিছু কন্ডিশনে যেমন যদি আ আ কার্ডিয়াক কন্ডিশন থাকে অথবা যদি ড্রাগ ইন্টারেকশন এর বা উনি এমন কোনো ওষুধ হয়তো নিচ্ছেন যে জিনিসটা উনার জন্য বেশি এসেনশিয়াল। সেক্ষেত্রে ড্রাগ ইন্টারেকশন এর জন্য এই জিনিসগুলো আমাদেরকে এভয়েড করতে হয় অনেক সময় মেডিসিন গুলো। আ তো সেক্ষেত্রে এই ওষুধগুলোর কিছু লিমিটেশন থাকে। ধন্যবাদ। এছাড়াও আ আপনার আ জি বলুন। হুম। এছাড়াও যদি হরমোনাল কারণে হয়ে থাকে সমস্যাটা, তাহলে হরমোনাল কারণে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে থাকি। আ এগুলোই সাধারণত প্রচলিত চিকিৎসা হিসাবে আমরা হরমোন এবং আ মেডিসিন দিয়ে আমরা এবং কাউন্সেলিং দিয়ে আমরা চেষ্টা করি স্বাভাবিকভাবে আ প্রচলিত চিকিৎসা যেগুলো বললেন আপনি, এগুলো কি আসলে দীর্ঘমেয়াদী অ্যা সমাধানের ক্ষেত্রে কাজ করে? আ এগুলো আসলে দীর্ঘমেয়াদী চিকিৎসা আম হিসাবে আমরা দেই না। এগুলো সাময়িকভাবে আ সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার জন্য আমরা দিয়ে থাকি। বাট দীর্ঘমেয়াদী চিকিৎসা হিসেবে এগুলো আইডিয়াল না। কারণ একসময় এই ওষুধগুলোর প্রতি sensitivity টা পেশেন্ট লস করতে থাকে। তখন দেখা যাচ্ছে নতুন গ্রুপ, নতুন জেনারেশন এর ওষুধগুলো আমাদেরকে কনসিডার করতে হয়। সো দীর্ঘমেয়াদী চিকিৎসা হিসাবে এই ওষুধগুলো আ একটু সাময়িক ওষুধের জন্য এবং এটার সবচেয়ে বড় ইনকনভেনিয়েন্স হচ্ছে যে প্রতিবার মেলামেশার আগে এই ওষুধগুলো খেতে হয়। এটা সাময়িক একটা আ উত্তেজনা দেয় কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী সমাধান হয় না। ধন্যবাদ। আ এবার মানে প্রচলিত চিকিৎসা নিয়ে তো বললেন আপনি। আ আধুনিক চিকিৎসায় এখন যেটা এখন সবার মুখে শোনা যায় যে রিজেনারেটিভ মেডিসিন, স্টেম সেল থেরাপি এগুলো অনেকে স্কিনের সমস্যার জন্য নেয়, অনেকে যৌন সমস্যার জন্য নেয়, অনেকে অর্থোপেডিক্স আর্থ্রাইটিস এর বিভিন্ন ধরনের সমস্যার জন্য নেয়। তো এই যৌন স্বাস্থ্যে আসলে এইটার যৌন সমস্যায় যারা ভুগে রিজেনারেটিভ মেডিসিন কতটুকু কাজ করে বা কিভাবে কাজ করে? আ এখানে আ আমরা রিজেনারেটিভ মেডিসিন হিসাবে আমরা যেমন পুরুষদের ক্ষেত্রে আ এই ট্রিটমেন্ট একই ট্রিটমেন্ট যেটা পুরুষদের ক্ষেত্রে আমরা পি-শর্ট ট্রিটমেন্ট বা প্রাইপাস শট বলি।
এখানে আমরা যেটা করি যে পেশেন্টের নিজের হিলিং ক্যাপাসিটিকে কাজে লাগে। এখানে আমরা রক্তের একটা উপাদান আমরা সেন্ট্রিফিউজের মাধ্যমে আলাদা করে সেটা আমরা আরো কনসেনট্রেটেড করে সেটা পুরুষাঙ্গটুকু অবশ করে সেখানে আমরা ইনজেক্ট করে দিই। এটার মধ্যে যে ৬ ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে, এই গ্রোথ ফ্যাক্টর গুলো হিলিং এ কাজ করে। যেমন যদি ওখানে কোনো ক্ষতিগ্রস্ত টিস্যু থাকে সেই টিস্যু রিপেয়ার রিমডেলিং এর কাজ করে। একই সাথে ওখানকার নার্ভটাকে বুস্ট করে, নার্ভের সেনসিটিভিটিটা বাড়িয়ে দেয় এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রক্তের ছোট, ছোট রক্তনালী বা অ্যাঞ্জিওজেনেসিস করে ওই জায়গার রক্ত প্রবাহটার মাত্রা বাড়িয়ে দেয়। যার কারণে বেশি রক্ত ধারণ ক্ষমতা থাকে এবং রক্ত দিয়ে যেহেতু পেনিসটার ইরেকশন হয়, সো একটু বেটার ইরেকশন এবং বেটার সেনসিটিভিটি এবং আ ভালো এক্সপেরিয়েন্স ফিল করে। মেলামেশার ক্ষেত্রেও উনি এই জিনিসটার ফলাফল দেখতে পান। ধন্যবাদ। পি-শট নিয়ে আসলে আপনি বলে ফেলেছেন। এখন আমরা যদি আসি যে ঔষধ নিয়ে মানে নারীরা যে সমস্যাগুলোতে ভুগে যে ড্রাইনেস, ইউরিনারি ইনকন্টিনেন্স, আ লো লিবিডো, পেইনফুল ইন্টারকোর্স এগুলোতে আসলে ঔষধ কতটুকু কাজ করে এবং কিভাবে কাজ করে? জি। তো পুরুষদের ক্ষেত্রে যেভাবে কাজ করে একই রকমভাবে এটা নারীদের ক্ষেত্রেও কাজ করে। নারীদের ক্ষেত্রে ও শট বা অর্গাজম শট বলে। সো এইটাও আমরা অ্যা আ যৌন সেনসিটিভ যে এরিয়া গুলো যেমন গ্ল্যান্স পেনিস পুরুষদের ক্ষেত্রে। সো ক্লাইটোরিস এর আশপাশে এই জায়গাটা রক্ত সঞ্চালনটা বাড়িয়ে দেয়। যার কারণে সেনসিটিভিটিটা অনেক বেশি বেড়ে যায়। এবং একই সাথে প্লেজার বা অর্গাজম এর এক্সপেরিয়েন্সটা আরো বেটার করে। একই সাথে এটা যত অর্গাজমটাকে যেহেতু বেটার করে, এটার কারণে সিক্রেশন বা ভ্যাজানাল সিক্রেশনটা অ্যাডিকুয়েট পরিমাণে হয়। যার কারণে পেইনফুল এক্সপেরিয়েন্সটা মেলামেশার পর পেইনফুল এক্সপেরিয়েন্স হয় না। একই সাথে এটা যেই পেইনফুল এরিয়াতে আ ক্ষতিগ্রস্ত টিস্যু থাকার কারণে যেখানে পেইনফুল ইন্টারকোর্সটা হচ্ছে, সেখানে টিস্যু রিপেয়ার রিমডেলিং করে ওটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। ইনফ্লামেশনটাকে কন্ট্রোল করে। যার কারণে ত্বকের এবং ওখানকার যে ইনজুরড এরিয়া সেটাকেও আস্তে, আস্তে হিলিং এর মাধ্যমে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। যার কারণে ওভারঅল সিচুয়েশনটা আম বেটার একটা এক্সপেরিয়েন্স হয় মহিলাদের জন্য এবং এটা একই রকমভাবে পুরুষদের যেরকম দীর্ঘস্থায়ী সমাধান, মহিলাদের ক্ষেত্রেও এটা দীর্ঘস্থায়ী সমাধান। ধন্যবাদ। আমরা আলোচনার খুবই আ গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আছি। এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমরা আপনাদের সাথে উপস্থিত হচ্ছি। আলোচনা আবার বিস্তারিতভাবে আপনাদের জানানোর জন্য। শিওরসেল মেডিকেল ১০ বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। ১০ বছরে সফলভাবে ২৫,০০০-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট ২, রোড ২১, গুলশান ১, ঢাকা। আমরা আবার ফেরত এসেছি আমাদের আ আলোচনা কন্টিনিউ করার জন্য। আমাদের যে পর্যায়ে আলোচনাটা ছিল যে আম অত্যাধুনিক চিকিৎসা রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আলোচনা করছিলাম। আ আপনি বলছিলেন নারী পুরুষ দুটোরই পি-শট ঔষধ নিয়ে স্টেম সেল থেরাপি। স্টেম সেল থেরাপি আসলে কোন সমস্যায় এটা আ ভালো কাজ করে এবং এটি কতটুকু নিরাপদ? জি, আমি যদি মানে রিজেনারেটিভ মেডিসিনটা কনসিডার করি তাহলে হচ্ছে এমনি পি-শট, ও-শটে যেই প্লাজমার যে অংশটুকু আমরা ব্যবহার করি এর থেকে আরো যদি সুপিরিয়র আ ব্লাড প্রোডাক্ট বলি সেটা হচ্ছে স্টেম সেল। এটাই এই স্টেম সেল গুলোর একটা স্পেশাল ক্যাপাসিটি আছে হোমিং ক্যাপাসিটি। এটা হচ্ছে
টিস্যু রিজেনারেশন এবং এটার এফিসিয়েন্সি অনেক বেশি। টিস্যু রিজেনারেশন এ এবং রিপেয়ার ওয়ার্ক এ এটার এফিসিয়েন্সি অনেক বেশি। সো আমরা এখানে শিওরসেলে আমরা হচ্ছে আ আমাদের উন্নত ল্যাব আছে এবং সেই ল্যাবে আমরা উন্নত টেকনোলজি ব্যবহার করে আমরা ব্লাড থেকেই এম শুধুমাত্র প্লেটলেটস গুলো না, আমরা স্টেম সেল গুলোকেও আমরা আইসোলেট করতে পারি এবং সেটার আ কালচার করে সেটাকে আমরা আম আ হারভেস্ট করে এবং কালচার করে সেটা দিয়েও আমরা এই ট্রিটমেন্ট গুলো করতে পারি। যেটার কার্যকারিতা আরো অনেক, অনেক বেশি এবং অনেক দীর্ঘমেয়াদী। ধন্যবাদ। আ আপনি যেটা বললেন যে রিজেনারেটিভ মেডিসিনের বিভিন্ন পিশট, ওষুধ, স্টেম সেল থেরাপি। এখন রোগীরা কোন সমস্যার ক্ষেত্রে আসলে কোন চিকিৎসাটা বেছে নিবেন, এটা কিভাবে করে তারা জানবে? বা তারা কি আগে থেকে চিকিৎসা পদ্ধতি অ্যাম সম্পর্কে কোনো সম্যক ধারণা নেয়ার কোনো পথ আছে? বা তারা এই সমস্যায় ভুগলে কার কাছে যেতে হবে? অনেকেই বুঝতে পারে না। এটা কিভাবে করে তারা জানবে? জি, আগে এই ধরনের সমস্যা আ কেউ যদি ফেস করে সাথে সাথেই জিনিসটা নিয়ে প্যানিক করা উচিত না। ফার্স্ট এই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং বিশেষজ্ঞ ডক্টর হিসাবে আমরা যেটা করি আমরা ফার্স্ট এ ইভ্যালুয়েট করি যে উনি কোন স্টেজে প্রবলেমটা ভুগছেন। ১ম এ এসে উনার ডিটেইল হিস্ট্রি নেওয়া হয় যে উনি কি ধরনের সমস্যা বোধ করছেন। জিনিসটার সমস্যাটার ধরন কি মানসিক নাকি শারীরিক? যদি মানসিক সমস্যা হয় সেক্ষেত্রে মানসিক আমরা কাউন্সেলিং দেই এবং কাউন্সেলিং দিয়ে আ উনাদেরকে আমরা চিকিৎসা দেই এবং একই সাথে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন ও করি যে ওখানে কোনো শারীরিক উনি কোনো অসুবিধা বোধ করছেন কিনা। উনার হরমোনাল ইভ্যালুয়েশন করা হয় এবং অন্যান্য কিছু ব্লাড টেস্টের মাধ্যমে উনার ওভারঅল একটা শারীরিক কন্ডিশন এর ধারণা নেওয়া হয়। যেমন উনার রক্তের মাত্রাগুলো কেমন আছে বা উনার লিপিডস গুলো বা আ রক্তে চর্বির পরিমাণ কেমন আছে? সেই চর্বি থেকে অনেক সময় রক্তের প্রবাহে বাধাগ্রস্ত হয়। আমরা যেমন অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ দেখি যেটা হার্টের মধ্যে অনেক সময় ব্লক করে। সেক্ষেত্রে পুরুষাঙ্গেও এ ধরনের রক্তের প্রবাহে কোনো ঘাটতি আছে কিনা এই জিনিসগুলো। আ তারপরে আমরা হরমোনাল স্টাডি করি। তার থাইরয়েড হরমোন, সেক্স হরমোনের মধ্যে টেস্টোস্টেরন হরমোন, প্রোজেস্টেরন এই জিনিসগুলোর ইভ্যালুয়েশন করি। আবার একই সাথে সবার আমরা আ ব্লাড ফ্লো দেখার জন্য আমরা অনেক সময় ডুপ্লেক্স স্টাডি করি। আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে জানার চেষ্টা করি যে আ তার পুরুষাঙ্গে ঠিকমতো রক্ত প্রবাহ হচ্ছে কিনা। তো ওভারঅল একটা ইভ্যালুয়েশন এর মাধ্যমে আমরা ট্রিটমেন্টের ধরনটা ঠিক করি। এবং আল্টিমেট যদি একটা পেশেন্টের P-shot লাগে বা O-shot লাগে, অ্যা সেক্ষেত্রে আমরা ওই ধরনের ট্রিটমেন্টে তারপরে যাই। যদি তার কোনো আ শারীরিক কোনো সমস্যা না থাকে, ট্রিটমেন্টে কোনো বাধা না থাকে, তখন আমরা শেষ পর্যায়ে এই ধরনের ট্রিটমেন্টে যাই। ধন্যবাদ। আ ডক্টর মুনতাসির, আপনি আলোচনার একটা পর্যায়ে বলেছিলেন শুরুতে যে অনেকে এই সমস্যার সোশ্যাল স্টিগমা বা ট্যাবু আছে কিছু, যার কারণে অনেকে এই সমস্যার কথা কাউকে খুলে বলে না চিকিৎসকের কাছে। বন্ধু-বান্ধবদের কাছে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে তারা অনেক ধরনের মেডিসিন গ্রহণ করে থাকে। আজকাল তো অনলাইনের যুগ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের শক্তিবর্ধক আ উম হার্বাল পণ্য, বিভিন্ন ধরনের সামগ্রীর বিজ্ঞাপন দেখে অনেকে চিকিৎসা নিয়ে থাকেন। তো এগুলো আসলে কতটা কার্যকর বা কতটা ক্ষতিকর? বিস্তারিত যদি বলতেন। জি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখি যে এই ধরনের প্রবলেম বা যৌন আ সমস্যা যেকোনো ধরনের যৌন সমস্যার ক্ষেত্রে সাধারণত বন্ধু-বান্ধব বা আ সবার ফার্স্টে আ পেশেন্টরা যদি সচেতন না হন, তারা সবসময় ওষুধের দোকানেই চলে যান অথবা বন্ধু-বান্ধবের একই ধরনের এক্সপেরিয়েন্স করছে এই ধরনের বন্ধু-বান্ধবের অনেক সময় আ কাউন্সেলিং নিয়ে তারা দেখা যাচ্ছে যে শক্তিবর্ধক কোনো ওষুধ অনলাইনে কোনো আম আ সোর্স থেকে উনারা খেয়ে ওষুধ খাওয়া শুরু করে দেন। হয়তো সাময়িকভাবে অ্যা ১ মাস বা ২ মাস হয়তোবা এই জিনিসগুলো আ কার্যকর রেজাল্ট উনারা পান। কিন্তু এরপর থেকে যখন সমস্যাগুলা বোধ করা শুরু করে, তখন উনারা আ স্পেশালিস্ট ডক্টরের হেল্প সিক করেন। তো দেখা যাচ্ছে যে আমাদের পর্যায়ে যখন আসে তখন অলরেডি এই জিনিসগুলো নিয়ে একটা অন্যান্য সামরিক শারীরিক সমস্যা যেমন হরমোনজনিত থেকে শুরু করে অন্যান্য শারীরিক সমস্যাগুলো উনারা আ
বোধ করতে থাকেন, তখনই আমাদের কাছে আসেন এই সমস্যাগুলো নিয়ে। তখন দেখা যাচ্ছে যে ওই চিকিৎসাগুলো করা আমাদের জন্য আরো ডিফিকাল্ট হয়ে যায়। সিচুয়েশনটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে যে কোনো এই ওষুধগুলোর ক্ষেত্রে এগুলোর কোনো রেগুলেশন না থাকায় এবং বিএসটিআর অ্যাপ্রুভাল না থাকায় এগুলো কোন মাত্রায় খেতে হবে সেই জিনিসগুলো ঠিকঠাক মতো মেইনটেইন করা হয়ে থাকে না। সাধারণত অনলাইনে এগুলো অনেক বাসাবাড়িতে তৈরি হয়। সো ল্যাবে বা একটা সায়েন্টিফিক ল্যাবে যেই মাত্রায় সহনীয় মাত্রায় থাকা উচিত মানুষের শরীরের জন্য কোন রকম ক্ষতিকর প্রভাব না ফেলে, সেই মাত্রায় বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো থাকে না। এবং আ দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো দীর্ঘমেয়াদী তার ক্ষতির কারণ হয়ে থাকে। পরবর্তীতে চিকিৎসাটা আমাদের জন্য আরো বেশি কঠিন হয়ে যায়। তাই আমি আ দর্শকদেরকে বলব যে, যখনই আপনারা এই ধরনের কোনো অসুবিধা বোধ করেন, আপনারা স্পেশালিস্ট ডক্টরের সাহায্য নিন। কখনোই আম একজন আ ওষুধের দোকানদারের উপরে এই ব্যাপারে নির্ভরশীল না হয়ে বা বন্ধু-বান্ধবের সাথে আম আ এই ব্যাপারগুলোতে কাউন্সেল না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ। আপনি এইমাত্রই বললেন যে অনিয়ন্ত্রিত এম এই ক্ষতিকর ওষুধগুলো খাওয়ার কারণে অ্যা স্থায়ী সমস্যা হতে পারে বা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা হতে পারে। এগুলো কি হার্ট বা লিভার ডিজিজ বা কিডনির কোনো সমস্যা বা আর কি সমস্যা করতে পারে? স্থায়ী সমস্যা কি হতে পারে? যেমন যদি অতিরিক্ত পরিমাণে আ কিছু ওষুধে এমন আমি দেখেছি যে অনেক বেশি পরিমাণে টেস্টোস্টেরন এর উপাদান যেটা ওরাল, এ ধরনের উপাদানগুলো থাকে যেটা অনেক সময় হার্টের প্রবলেম করতে পারে, পালপিটেশন হতে পারে, মুখ ধড়ফড় করতে পারে। অথবা এমন কিছু উপাদান আছে যে জিনিসগুলো কিডনি আ অনেক সময় শাটডাউন করে ফেলতে পারে। দেখা যাচ্ছে অ্যাকিউট কিডনি ডিজিজ অনেক সময় ডেভেলপ করে যায় এবং অনেক সময় কিছু ক্ষতিকর উপাদান লিভারের পার্মানেন্ট ক্ষতি করে ফেলে। তো এই ধরনের উপাদানগুলো দেখা যাচ্ছে যে তখন শুধুমাত্র অ্যা সেক্সুয়াল হেলথ এর ট্রিটমেন্ট নিতে খুঁজতে গিয়ে উনি মাল্টিপল অর্গানকে অ্যা অসুবিধায় ফেলে দিচ্ছেন বা মাল্টিপল অর্গানের ডিজিজ উনি নতুনভাবে ডেভেলপ করছেন। তাই এই জিনিসগুলো অবশ্যই রেগুলেটেড প্রোডাক্ট এবং ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট গুলো খাওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। ধন্যবাদ। আ এই যে ঘরে বসে অনেকে এই যে অনিয়ন্ত্রিত যে ওষুধগুলো নিচ্ছে, কি লক্ষণ দেখলে তারা আসলে বুঝবে যে আমার এখন জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? জি, অনেক সময় অনেকে আ সিভিয়ার হেডেক হতে পারে। একই ধরনের ওষুধ খেলে অনেক সময় একটু মাইগ্রেন টাইপের ব্যথা হতে পারে, সিভিয়ার হেডেক হতে পারে। অনেকে বলে যে তার সারা শরীরে আ যদি অ্যালার্জিক রিঅ্যাকশন বা এ ধরনের হতে পারে, স্টিভেনসন জনসন সিনড্রোম হতে পারে, যেটা অনেক সময় অ্যালার্জিক রিঅ্যাকশন হিসাবে এই জিনিসগুলোর এক্সপ্রেশন হয়। আবার একই সাথে অনেকে আম আ মাথা ব্যাথা, মাথা ঘোরানো এবং গা জ্বালা করা এই ধরনের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করে। এবং প্রতিবার ওষুধ খাওয়ার পরেই উনারা এই ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার করেন। আবার একই সাথে অনেকে হয়তোবা আ দেখা যাচ্ছে যে আ আমরা যখন টেস্ট করে দেখি তখন দেখি যে উনার আ হরমোনের মাত্রা অস্বাভাবিক মাত্রায় অনেক বেশি। যেটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পালপিটেশন বা বুক ধড়ফড় করা এই ধরনের সমস্যাগুলোর কথা আ এসে উনারা বলেন আরকি। এবং একটা পর্যায়ে এসে উনারা এক্সপেরিয়েন্স করেন যে কোনো ওষুধেই উনার কোনো কাজ করছে না। যেকোনো ওষুধই আ যখন ডক্টরের কাছে যান, ডক্টর যখন প্রেসক্রাইব করেন কোনো মেডিসিন, তখন কোনো ওষুধই উনার জন্য কাজ করে না। হ্যাঁ, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যার বিস্তারিত সমাধান নিয়ে শুনলাম এতক্ষণ। এখন আ আমরা আসি যে অত্যাধুনিক যে চিকিৎসা রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন। এই রিজেনারেটিভ মেডিসিন এর ক্ষেত্রে শিওর সেল সবার মুখে ইদানিং শোনা যায় শিওর সেল। তো এই যে সেন্টারটি অত্যাধুনিক রিজেনারেটিভ মেডিসিন ল্যাব বা রিজেনারেটিভ সেল রিজেনারেশন ল্যাব কিভাবে করে পরিচালনা করে? এবং এই চিকিৎসা কিভাবে করে অন্য সেন্টারের থেকে আলাদাভাবে তারা দিয়ে থাকে? জি, আমরা আ শিওরসেলে আমরা আমাদের এখানে অনেক উন্নত হাইটেক ল্যাব আছে। একই সাথে আমাদের দক্ষ বায়োটেকনিশিয়ান আছেন এবং আ দক্ষ বায়োটেকনিশিয়ান দ্বারা আমরা
ব্লাড প্রোডাক্ট গুলোকে সেপারেশন থেকে শুরু করে, সেগুলো কালচার থেকে শুরু করে এবং সেগুলো মাল্টিপ্লিকেশন এবং এভরিথিং, এগুলো আমরা খুবই কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে করে থাকি এবং খুবই সফিস্টিকেটেড মেশিন এবং ল্যাবের মাধ্যমে আমরা এই উপাদানগুলো সেপারেশন এবং আইসোলেশন এবং আমরা কালচার করে থাকি, যেটা আমরা এবং এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ট্রিটমেন্টের ক্ষেত্রেও একটা হিউজ ডিফারেন্স পেশেন্ট ফিল করেন। যেমন অন্যান্য জায়গায় হয়তো অনেকে ট্রিটমেন্ট নিয়েছেন। বা ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন কোনো উপকার পান না তখন আমাদের কাছে আসেন। সো আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে ভিজিবলি যখন উনি দেখেন যে ডিফারেন্সটা ১টা ২টা সেশনেই বেশ ভালো পরিমাণ ইমপ্রুভমেন্ট উনারা এক্সপেরিয়েন্স করেন, তখন উনাদের আস্থাটা অনেক বেড়ে যায়। ধন্যবাদ। যেটা বলছিলেন যে আম অন্যান্য সেন্টারে গিয়ে তারপর তারা এখানে যখন আসে তখন আস্থাটা বেড়ে যায়। তো আপনার অভিজ্ঞতার রোগীরা এই যে যারা আ ইরেকটাইল ডিসফাংশন বা পেইনফুল অ্যা ইন্টারকোর্স বা ড্রাইনেস, অ্যা লিবিডো সমস্যা নিয়ে যারা ভুগছে এরা স্টেম সেল থেরাপিতে কতটা উপকৃত হয়? বা আ দীর্ঘমেয়াদী এই সমস্যার সমাধান হয় কিনা? বা অ্যা কেমন ইমপ্রুভমেন্ট তারা সাধারণত আপনাকে জানিয়েছে? আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলতেন। জি, সাধারণত আমরা যদি পেশেন্টের কোনো দীর্ঘমেয়াদী অসুখ না থাকে, ডায়াবেটিস বা হার্ট ডিজিজ এরকম কোনো অসুখ না থাকে, তাহলে সেক্ষেত্রে আ P-short এর ক্ষেত্রে ৪ টা সেশনই ৪ থেকে ৫ টা সেশন যথেষ্ট হয় একটা পেশেন্টের জন্য দীর্ঘমেয়াদী ফল পেতে। আর সাধারণত ৫-৭ বছরে এই জিনিসটা আর প্রয়োজন হয় না। কিন্তু অনেক সময় ডায়াবেটিস বা হার্ট ডিজিজ থাকলে এটার কার্যকারিতাটা কমে আসে। আবার একই সাথে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশেন্টদের হয়তো কয়েক সেশন বেশি লাগে বা একটু দেরিতে হয়তো রেজাল্টটা পান। কিন্তু উনারা পান এবং এটার ডায়াবেটিসের মাত্রাটা যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে এটা দীর্ঘমেয়াদী ফলাফল উনারা পান। অ্যাম একই সাথে আ ব্যা মহিলাদের ক্ষেত্রেও যেমন খুব ভালোভাবেই এটা পেইনফুল ইরেকশন পেইনফুল ইন্টারকোর্স এর সমস্যাটাকে সমাধান করে এবং ভ্যাজানাল ড্রাইনেস টাও যথেষ্ট ইমপ্রুভ করে। এবং আমরা সাধারণত সব পেশেন্টের স্টেম সেল ট্রিটমেন্ট করি না। আ একটু ব্যয়বহুল হওয়ার কারণে স্টেম সেলটা আমরা লিমিটেড কিছু পেশেন্টের ক্ষেত্রে করার সুযোগ পাই। তবে স্টেম সেলটার কার্যকারিতাটা আরো অনেক বেশি পরিমাণে। P-short বা O-short এর থেকে যদি এই একই চিকিৎসাটা যদি আমরা স্টেম সেল দিয়ে করি, তাহলে এটার আ রেজাল্টটা আরো অনেক দীর্ঘমেয়াদী এবং ভালো রেজাল্ট আমরা পাই। একই সাথে আরেকটা আমাদের কাছে অপশন আছে, সেটা হচ্ছে আমরা এই P-short এরই যে PRP নরমাল তার থেকে লাইসেট PRP বা আরো কনসেনট্রেটেড হায়ার কনসেনট্রেটেড PRP আমরা সেটাও ইউজ করি। আ এটাতে সাধারণ PRP যে ট্রিটমেন্ট গুলো তার থেকে এটা আরো অনেক বেশি কার্যকরী হয় ট্রিটমেন্ট গুলো। ধন্যবাদ। আ আমরা আসলে এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সময়ের স্বল্পতার কারণে হয়তো আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারলাম না আজ। আ আ ডক্টর মুনতাসির, এই এই পর্যায়ে যদি একটু বলতেন যারা দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলোতে ভুগছেন, তারা অনেকে লজ্জা বা ভয় থেকে চিকিৎসা নিতে যাচ্ছেন না বা চিকিৎসা নিচ্ছেন না। তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে? শেষ পরামর্শটা কি হবে? জি, আমি আ যারা সাধারণত এই ধরনের সমস্যায় ভুগছেন বা হয়তো লজ্জার কারণে এই ধরনের সমস্যা কারো সাথে শেয়ার করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা আ আশপাশে এই জিনিসটা আমাদের আপনার মতো অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন। কিন্তু এই চিকিৎসাগুলোর সমাধান আছে। এই চিকিৎসাগুলোর চিকিৎসায় এই জিনিসগুলো অনেকাংশে ভালো হয়ে যায়। তো শুধুমাত্র আ অজ্ঞতার অন্ধকারে না থেকে বা এদিকে সেদিকে শুধুমাত্র আম যাদের এই বিষয়ে অভিজ্ঞতা নেই বা চিকিৎসার কোনো আ ভুল পরামর্শ থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন এবং এই চিকিৎসা গ্রহণ করুন। আ ইনশাআল্লাহ এই জিনিসটা খুব দ্রুতই আপনি এই অসুবিধা থেকে মুক্তি পাবেন এবং শারীরিকভাবে আপনি যদি ফিট থাকেন বা আপনি মানসিকভাবে বা সেক্সুয়াল হেলথ যদি আপনার ভালো থাকে, আপনার পরিবারের থেকে শুরু করে সবকিছুই আপনার ভালো লাগবে। আপনি কনফিডেন্ট ফিল করবেন। তাই আ এলোমেলোভাবে যেকোনো ওষুধ অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে বিরত থাকুন এবং এলোমেলোভাবে বা অনিয়ন্ত্রিত যে ওষুধগুলো ব্যবহারের কারণে দীর্ঘমেয়াদী ক্ষতি হয় সেগুলো না গ্রহণ করে আ বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। তাহলে আপনার আ
এই ধরনের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবে। ধন্যবাদ ডাক্তার মুনতাসির। আসলে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যেটা আ অনেকে ভয় বা লজ্জা থেকে ডাক্তারের কাছে যায় না। আপনি এত বিস্তারিতভাবে ইনফরমেটিভ এক ওয়েতে যেভাবে করে সমস্যাগুলো তুলে ধরলেন এবং সমাধানের পথগুলো বলে দিলেন, আমার মনে হয় দর্শকরা খুবই উপকৃত হয়েছেন এবং শিওরসেল মেডিকেল সার্ভিসে এই চিকিৎসাটা নিতে তারা যাবেন যারা এই সমস্যায় দীর্ঘমেয়াদী ভুগছেন। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক, আম আমরা আবার আগামী শনিবার একই সময়ে আপনাদের সাথে হাজির হব। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় আরেকটি নতুন বিষয় নিয়ে, নতুন সমস্যা নিয়ে এবং আমাদের সাথে আলোচক হিসেবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন অবশ্যই। সুস্থতার পথে আমরা আছি আপনার পাশে। শুভরাত্রি। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা।